হ্যালো বন্ধুরা, তুমি মাই প্রেম গল্পের 24তম পার্ট নিয়ে হাজির হলাম শুধু আপনাদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ধামাকা পর্বটি একদম মিস করবেন না। ক্যাম্পাসে যাব, রেডি হচ্ছি। মুগ্ধ গাড়িতে বসে নিচ থেকে হর্ন বাজাচ্ছেন। আমি ফাইজাকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো পায়ে গাড়িতে যেয়ে উঠলাম। মুগ্ধ তার পাশে সিটের দরজাটা খুলে স্টিয়ারিংয়ে হাত রেখে আমার জন্য অপেক্ষা করছে, কখন এসে তার পাশের সিটটায় বসবো। আমি মুগ্ধের ইচ্ছেটা জলে ডুবিয়ে পিছনের সিটে গিয়ে বসলাম। মুগ্ধ বিস্মিত চোখে আমাকে দেখছে। আমি কোলের ব্যাগটা সিটে রেখে ওর উদ্দেশ্যে বললাম, সামনে তাকাও, পিছনে কি? মুগ্ধ অসহায় বাচ্চার মতো মুখটা ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। মনে আনন্দ লাগছে। কেন লাগছে ব্যাপারটা বলি, শুনুন। যখন কেউ আপনাকে নিয়ে উচ্চমানের এক্সপেকটেশন রাখে, সেটাকে ধূলিসাৎ করতে অন্যরকম শান্তি লাগে। এতে ওই ব্যক্তি কষ্ট পায় আর আপনি পান চরমভাবে শান্তি। আমার আব্বু আম্মু নিয়ে মুগ্ধ যে ফুলপ্রুফ করেছে, এখন সেটা আপনাদের বলি। মুগ্ধ আমার পরিবারের কাউকে অবশ্য কিডন্যাপ করেনি। ওনারা আমার মামার বাসা মিরপুর 11তে গিয়েছেন। মামির ডেলিভারি ছিল এবং একটা মামাতো বোন হয়েছে আমার। মামা মিরপুরে একা একটা ফ্ল্যাটে থাকেন, বিধায় মামির লেবার পেনে মামা আম্মুকে ওখানে আর্জেন্ট ডেকেন। আব্বু আম্মু আমাকে 1000টা কল হয়তো করেছিল, বাট নবীনবরণ অনুষ্ঠানে আমার সাথে যেই হলরুমের ঘটনাটি ঘটেছিল, ফোনটা ওইখানেই ফেলে আসি। এরপর মুগ্ধের ট্র্যাপে আসি। শেষমেশ যখন আমি বাড়ি ফিরি, তখন আব্বু আম্মুও ছোটো ভাই বাসায় ছিল না। তারা হসপিটালে মামির কাছে ছিল। এখনও ওনারা ওখানেই আছেন। মামির অবস্থা ভালো না, বেবি নাকি পজিশন বিগড়ে উল্টে আছে। গতকাল রাত 3:30 পর্যন্ত রাদীপ মুগ্ধের কাছ থেকে সবটা দুকানে শুনি এবং এটাও জানতে পারি আব্বু আম্মু আজ বিকেলের দিকে আমার খোঁজ নিতে নারায়ণগঞ্জ ফিরবেন। কেন আমি ফোন ধরছি না, কোথায় গেলাম, গুম হলাম কি না, সব চেক দিতে আব্বু আসবেন। গাড়ির জানালাটা একটু খুলে বাইরের বাতাসটা মুখে মাখছি। চোখ খুলতে হিমশিম খেতে হচ্ছে, কারণ মুগ্ধ প্রচুর স্পিড দিয়ে গাড়ি চালাচ্ছেন। এই বান্দা আজীবন তাড়াহুড়োতে থাকে, ধৈর্য সবর অপেক্ষা, এই তিনটি জিনিসের সাথে তার সংযোগ নেই। জানালার উপর ডান হাতটা মেলে দিয়ে তাতে থুতনি বসিয়ে ভাবছি, মুগ্ধ খুব চালাক পার্সোনালিটির। মাথায় এত বুদ্ধি গিজগিজ করে আগে জানতাম না। ওকে সবাই কেন এত মান্য করে এখন বুঝলাম। তুড়ি বাজাতেই যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই চতুর বান্দা। মুগ্ধ গাড়িটা রাস্তার মোড়ে থামালো। আমি হাত থেকে থুতনি উঠিয়ে স্বাভাবিক হয়ে বসতেই মনে কিছু প্রশ্নের দাগ কাটল। প্রথম প্রশ্ন, ও গাড়িটা এখানে কেন থামালো? দ্বিতীয়, আজ এত চুপচাপ? সর্বশেষ, আবার কোনো নতুন প্ল্যান করছে? কিছুক্ষণ গাড়িতে নীরবতা চলল। মুগ্ধ মাথাটা আমার দিকে না ঘুরিয়ে বা কাঁধ বরাবর করলো। বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের বারবার বলি যে গল্প নিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি অনেক খুশি হব আর আপনাদের মাঝে খুব দ্রুত গল্প নিয়ে হাজির হব। গাড়ি থেকে নামো, ব্রুগুসকে এলো আমার। গাড়ি থেকে নামবো মানে? রাস্তার মোড় কি তোমার কাছে ক্যাম্পাসের গেট লাগছে? এটা ক্যাম্পাস? ক্যাম্পাসের গেট পর্যন্ত হেঁটে যাও। আমি তোমাকে নিজের গাড়ি করে ক্যাম্পাসে যেতে পারবো না। ভালো হবে তুমি এখানেই নামো। আশ্চর্য, কিসিমের লোক তো। তন্ময় আমাকে ওর গাড়িতে করে ক্যাম্পাসের ভিতর পর্যন্ত নিয়ে গেছে, আর তুমি এখানে নাটক করছো? তন্ময় তো আর স্বামী না। তন্ময় আমার স্বামী না মানে? কি বুঝালো? ও স্বামী দেখে আমাকে গাড়ি থেকে রাস্তার মোড়ে নামিয়ে দেবে? শান্তমুখে কথাটা বলে সিট বেল্ট খুলে বাইরে গেল মুগ্ধ। পিছনে এসে আমার সিটের
কাছে দরজা খুলে বেরোতে আজ্ঞা করলো। আমি হতভঙ্গের মতো ওর দিকে তাকিয়ে আছি। বের হও মামা, কেউ দেখলে সিনক্রেট হবে। কথাটা কানে পৌঁছেতেই মস্তিষ্ক বাইরে যাওয়ার জন্য আগে পা বাড়াতে সংকট দিল। আমি বের হতেই মুগ্ধ দরজা লাগিয়ে ওর ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সিট বেল্ট লাগাতেই আমার হকচকিতেই মুখের পানে কথার ঝুড়ি ফেলে বলল, চিন্তা করো না, ক্যাম্পাসে তোমার হাজব্যান্ড বলে পরিচয় দেব না। আমার বাসা থেকে আমার যাত্রা এটুকুই থাকবে। আগানোর চেষ্টা করব না। ক্লাস শেষে তুমি বাসায় যেতে পারো। ফাইজা ভাইয়ের কাছে যাবে, কিছুদিন ওখানেই থাকবে। ও আসলে পরে জানাবো। টেক কেয়ার। গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এখনও গাড়িটার যাওয়ার দিকে দৃষ্টি স্থির করে আছি। ব্যাগটার বাদামি ফিতা আঁকড়ে হাঁটা দিয়েছি আমি। কবজি ঘুরিয়ে হাত ঘুরেতে সময়টা দেখলাম। আরও 25 মিনিট সময় আছে ক্লাস শুরু হতে। যেতে লাগবো 10 মিনিট। মুগ্ধের আচরণে খারাপ লাগছে না, বরঞ্চ ওর বুদ্ধি দেখে সাব্বাসী দেওয়ার লাগে। আসলেই ঠিক করেছে। আমাদের সমাজের মানুষ কত গুণধর তা সবাই জানে। ক্যাম্পাসের ভিতরে শত শত শিক্ষার্থীর সামনে ওয়েল সোসাইটির মুগ্ধ সাহেবের গাড়ি থেকে নামলে সবাই নানা রকম ধারণা করতো। শিওর, ইতিবাচক ধারণার চাইতে নেতিবাচক ধারণাটা প্রাধান্য পেত বেশি। সেদিন তন্ময়ের গাড়ি থেকে কি নেমেছি তাতেই মানুষ বলে ফেলেছে আমি তন্ময়ের গার্লফ্রেন্ড নাকি। আজ মুগ্ধের গাড়ি থেকে নামলে নির্ঘাত স্টাফ লাগতো। 12 ভাতারি মুগ্ধ আসলেই একটা জিনিয়াস, পাবলিক মারাত্মক জিনিয়াস। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে? মুগ্ধ কি আসলেই জিনিয়াস নাকি 12 ভাতারি? 3টা লেকচার পর অ্যাটেন্ড করলাম। এখন গা গুলিয়ে বিরক্ত লাগছে। কলেজে ওঠার পর থেকে আগের মতো টানা ক্লাস করার ইচ্ছাশক্তি নেই বলতেই গেলে। এখন মনে হয় বড় হয়ে গেছে। ওসব লাগাতার ক্লাস বাচ্চারা করে, কারণ ভার্সিটি মানেই ক্লাস ড্রপ এবং পরীক্ষার রাতে পড়া এবং ফুল টাইম আনলিমিটেড আড্ডা দেওয়া। বই খাতা নিয়ে কাঁধে ব্যাগের ফিতাটা ঝুলিয়ে নজরুল চত্বরে গিয়ে বসলাম। চত্বরটা আজ ফাঁকা ফাঁকা। সবাই মাঠের আনাচে কানাচে গোল হয়ে বসেছে। একটু দূরে শহীদ মিনারের সিঁড়িতে জেনি, রিমি, তন্ময়, নাফিস ও মুগ্ধ বসে আড্ডা দিচ্ছে। সবার মন ফুরফুরে দেখা যাচ্ছে। সম্ভবত রামিমের অবস্থা এখন ভালো। আমি নোট খাতায় আজকের ইম্পর্টেন্ট টপিকটুকে লিখছি। জগতের সমগ্র জিনিস থেকে বিচ্ছন্ন হয়ে গভীর নিম্বঙ্গে কলম চালাচ্ছি। বেবি, কি লিখছিস? চোখ তুলে প্রশ্নকারীর দিকে তাকালাম। দেখি ইশরাত আর অর্পিতা দাঁড়িয়ে। অর্পিতা হাসি মুখে আমার বাম পাশে বসলো এবং ইস্যু বসলো ডান পাশে। জবাব না দিয়ে আমি খাতায় কলম ঘুরাচ্ছি। অর্পিতা খসখস শব্দ করে কিছু একটা ছিঁড়তেই বলে উঠলাম, মামো কি লিখছিস? নোট না কি? আচ্ছা, ক্লাসে তোর কি হয়েছিল বলতো? তুই আলাদা হয়ে পিছনে বসলি কেন? ইস্যুও অর্পিতার সাথে যোগ দিয়ে বলল, তোর আজ কী হয়েছে রে? একা বসলি, একা ক্লাস করলি, এখন এখানেও একা আসিস। কি হয়েছে খোলাখুলি বলবি? বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমিও আপনাদের পাশেই আছি সবসময়, অল টাইম। আমি নিরস মুখে বলে উঠলাম, প্লিজ ডিস্টার্ব করিস না, কাজ করছি, পারলে তোরা এখান থেকে যা। অর্পিতা চোখ কাঠিন্য ভাবে নিয়ে সো মেরে হাত থেকে খাতাটা নিয়ে নিল। আমি বিরক্ত মুখে তেতে উঠি, উফ অর্পিতা, আমার পড়াশোনা দেখে তোদের ভালো লাগছে না? না, ভালো লাগছে না। তোর লোক দেখানো ভালোবাসা অন্যের সামনে দেখাবি, আমার সামনে না। তুই যদি কি হয়েছে না বলিস এক্ষুনি তোর খাতাটা কুটি কুটি করে ফেলবো। তুই আমাকে শান্তি দিবি? বল শান্তি দিবি? চট দেব? তুই শেয়ার না করা পর্যন্ত তোর কিছু ছাড়বো না, বুঝছিস? এখন পটাপট উগলিয়ে দিয়ে কি হয়েছে? ইস্যু পাশ থেকে অনুযোগের সুরে বলে উঠল, তুই আমার বেষ্টু, তুই কথা শেয়ার না করলে আমার ভালো লাগবে। হঠাৎ মস্তিষ্কের রিন রিন শব্দটা বেজে উঠল। মুগ্ধ বলছিল আমার ব্যাপারে যত প্রকার
কুটনামি সবাই ইস্যু করেছিল। পুরো ক্যাম্পাসে আমার নামে মুখরোচক দুর্নাম গিয়েছে। তবে মুগ্ধ আমার বিয়ের কথাটা কি শেয়ার করা ঠিক হবে? মামা বলছে না, করা ঠিক হবে না। অর্পিতা আমার হাতটা ধরে বলে উঠল, কথাগুলো বলে মনটা হালকা করে মেয়ে। এভাবে চুপ করে থাকলে মন ভারী হয়ে কান্না বসে যাবে। অর্পিতা বিশ্বাসযোগ্য হিসেবে মস্তিষ্ক সাইরেন দিচ্ছে, কিন্তু ইস্যুকে নিয়ে না। কাজেই বুদ্ধি করে ইস্যুকে দূরে পাঠিয়ে তবেই অর্পিতাকে সব কথা বলা যাবে, না হলে সত্যি দম বন্ধ হয়ে আমি মারা যাব। ইস্যুকে ক্যান্টিন থেকে নুডলস আনতে পাঠিয়ে দিলাম। ওর আসতে কমপক্ষে 20 মিনিট লাগবে। ততক্ষণে আমি অর্পিতাকে হাঁসফাঁস করতে করতে সব বলে দিলাম। অর্পিতা চোয়াল দুলিয়ে দূরে সিটকে গিয়ে বসল, চোখে মুখে ব্যাপক আশ্চর্যের ঝলক। অর্পিতা কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন খুলে পানির বোতল নিয়ে ডক করে পানি খাচ্ছে। বেশিরভাগ পানি ওর জামার উপর পড়ল। আমি ঝাঁট দিয়ে অবশিষ্ট পানি ফেলতেই অর্পিতা বোতলটা না লাগিয়ে পাশে পাটাতনের উপর রাখল। অর্পি, তোকে কথাগুলো বললাম, প্লিজ আর কাউকে বলিস না, ইভেন ইস্যুকেও না। তোকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাই আগে ভাগে না ভেবে বলে দিলাম। অর্পি চুপ করে আসে। কিছুটা শান্তবোধ হলে আবার আমার দিকে সম্পূর্ণ তাকিয়ে বলে উঠল, তোর বিয়ের খবর শুনে আমার আত্মা কাঁপছিল জানিস। থাক গো, ওগুলা বাদ দে। কথা শোন, আমার মন দিয়ে চুপচাপ শুনবি, একদম চুপ করে শুনবি, ওকে? শুভ্র ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। অ্যান্ড নাও তুই না চাইলেও ওনার ওয়াইফ, আবার তুই বললেও ওনার ফ্যামিলি কেউ নাই। উনি একা একটা ফ্ল্যাটের মধ্যে থাকেন। তুই জানিস একা থাকাটা কত কষ্টকর? আমি জানি, বাবা মা কেউ নাই তো মুগ্ধ ভাইয়ার অবস্থাটা বুঝি। আর একটু আগে বললি না মুগ্ধ ভাই তোকে গাড়ি থেকে নামিয়ে দিছে, ক্যাম্পাসে তোকে সাথে আনেননি। তুই যে আজাইরা মার্কা সত্য দিছিস না, ওইটার জন্য বেচারা এমন করছে। ওনার কি দোষ দিবি তুই? তুই তো নিজেই একটা দোষী। তুই আমাকে লেকচার দেওয়ার জন্য চুপ থাকতে বলেছিস। জীবনেও না, এগুলা তোর কাছে লেকচার লাগে। আমি অর্পিতা যা যা বলি সব সত্য, একটাও মাটিতে ফালানোর মতো কথা না। আরেকটা কথা, ইস্যু করে যে জানটা দিয়ে দেস না, সাবধানে থাকিস। এই মেয়ে বড় মাপের চালবাজ। তোর এই কথা শুনলে ইজ্জত কিভাবে হালুয়া করে টের পাবি জানিস। সবাই বলে ইস্যু দুমুখো, বাট আদৌ আমি ধরতে পারলাম না। তুই তন্ময়ের গফ কথাটা কিন্তু ইস্যুই সরাইছে। মুগ্ধ ভাই পরে সব কথা কিভাবে ঠিক করেছে কে জানে। মুগ্ধ ভাইকে ভুলেও হাতছাড়া করিস না, পস্তাতে পস্তাতে মরে যাবি। অর্পি, আমি ওকে পছন্দ করি না। যেখানে পছন্দ শব্দই আসে না সেখানে আবার ভালোবাসা কিসের? ভালোবাসা কি পুতুল নাচ যে দেখলে মজা পেলে ভালোবাসা হয়ে যাবে? মনের অনুভূতি বলার জন্য মুখের শব্দ লাগে না বোকা। একটা মেয়ের চোখে সব স্পষ্টভাবে লেখা থাকে। যে পড়তে পারে সে ক্ষম্যভাবে ভালোবাসতেও জানে। লিমিট ক্রস করে পাগলামি করে। আমি ওই পাগলামি মিন করি নেই, যেটা এই যুগের বফ গফ পা হাত পা কেটে প্রমাণ করে। ওইটাই বালপাকনা শেষরামি ছাড়া কিছুই না। মুগ্ধ ভাইকে ডাক দে, তোকে এখনই হাতে নাতে প্রমাণ দিই। কি দলবল নিয়ে বসে আছে আর আমি এখন থেকে ডাক দিব? অসম্ভব। তুই না দিলে আমি দিই। মুগ্ধ ভাই, এই যে ভাইয়া। হ্যাঁ, আমি ডাকছি, একটু আসবেন এখানে, একটু দরকার আছে তো। ডাক দিল মুগ্ধকে, কিন্তু সঙ্গে আসলো তন্ময়, নাফিস। মুগ্ধ অর্পিতার ডাকে আমাদের সামনে এসে দাঁড়ালো। লম্বাটে হাইট, কালো কুচকুচি শার্ট, অফ হোয়াইটের গ্যাবার্ডিন প্যান্ট, হাতাটা মোটা করে গোঠানো, চিমচাম দেহের আকর্ষণীয় মুখটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। অর্পিতা কোনোই মেরে আমাকে ডাকাতে বলল। আমি দুলিয়ে আকাশ দেখছি। বাপাস থেকে লাগাতার কুনুয়ের গুদায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে। উঠে একটা থাপ্পড়ও দিতে পারছি না। ভাইয়া মাইন্ড করবেন না, আমি আপনার বোনের মতো। আপনাকে একটা কোশ্চেন দিব, প্লিজ সলভ করে দিবেন। শুনেছি আপনার ব্রেন খুব চালু। ভাইয়া প্লিজ, ভাইয়া না করবেন না, ছোটো বোনের অনুরোধ। মুগ্ধ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝালো। তন্ময় নাফিসের ব্যাপারটা
ঘাপলা লাগছে, তাই তারা চোখাচোখি করে বিনা শব্দে কথা বলছে। অর্পিতা আমার খাতা থেকে একটা পেজ ছিঁড়ে কলম নিয়ে কিছু একটা লিখলো এবং কাগজটা মুগ্ধের দিকে বাড়িয়ে দিতেই মুগ্ধ নিয়ে দেখতে লাগলো। তন্ময় ও নাফিস দেখলো কাগজে সাংকেতিক ভাষায় কিছু লেখা, ম 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 ম। মুগ্ধ লোলাই লিপটা আলতো করে দাঁতের চেপে ভাবছে ম ম, আর চোখে তিনজনের অবস্থা দেখে মনেই ম ম হাসলো, কারণ তারা এইসব ভাবে না। মুগ্ধ তো আরও আগে না, যতই সে বুদ্ধিমান হোক। নাফিস কাগজটায় চোখ বুলিয়ে কপাল কুঁচকে আসে। তন্ময় কাগজটার একটা কোণা ধরে বিস্ময়সূচক বলল, দোস্ত ধরতে পারছিস কেউ? এটা কিসের ইকুয়েশন, ম্যাথ না ফিজিক্সের? অর্পিতা হালকা কেসে বলল, ভাইয়া এটা নর্মাল প্রবলেম, যাদের আইকিউ ভালো তারা পারবে, যাদের নেই তারা কলম কামড়াবে। এই মেয়ে কাঁধের গাধা বলছো, র্যাক দেবো নাকি ভাইয়া? মুগ্ধ অর্পিতাকে থামিয়ে বলে উঠল, ওহ তন্ময়, পারছিস না চুপ থাক, থ্রেড কেন দিচ্ছিস? সরি ডুড। ঠিক 2 মিনিট পেরোতেই মুগ্ধ বলল, গলা ঝেড়ে বলল, তন্ময় নাফিস চল, জুনিয়রদের কাহিনী নিয়ে মাথা নষ্ট করার সময় নেই, নিজেরা বুঝে না আমাদের দিয়ে করায়। তন্ময় নাফিস মুখ গম্ভীর করে চলে যেতে লাগলো। অর্পিতা হাতে হাত ডলে উসখুস করছে, ওদের নাও করতে পারছে না, আবার আটকাতেও পারছে না। মুগ্ধ কাগজটা 2 ভাঁজ করে অর্পিতার হাত টেনে হাতে ধরিয়ে দিদি সর কাঁধে ঢেলে স্পষ্ট বাক্যে বলল, 1 M ডাবল M ডাবল M ট্রিপল M ডাবল M ডাবল M ইকুয়াল টু I love you Momo. Give this to your friend and say to her some love words from রাদীপ মুগ্ধ। বাঁকা হাসি উপহার দিয়ে প্রস্থান করল মুগ্ধ। আমারও অর্পিতা দুজনের অবস্থা পুরোপুরি জবাববন্ধ। বাসায় ফিরলাম, একগাদা প্রশ্নের মুখোমুখি হয়ে আব্বুকে শান্তভাবে ট্যাগল করছি। আব্বু আজ বাসায় থেকে কাল সকালে আবার রওনা দিবেন আম্মুকে আনতে। আজ আম্মু আসেনি, কাল আসবে। রাতের খাবার হিসেবে গরম ও ডিম ভাজা ছাড়া উপায় নেই। ঘরে বাজার নেই, আবার রাত করে বাজার খোলাও থাকে না। পেঁয়াজ মরিচ কাটছি, ডিম কাপে নিয়ে চামচ দিয়ে ফেটছি। দ্রুত হাত চালাতেই দরজার বেল পড়ল। ঘড়ির দিকে দেখলাম 10:30। এই রাতে কে আসলো? আব্বু, আব্বু শুনছো? দরজাটা একটু খুলে দেখো তো কে এসেছে। খট করে কিছু খোলার শব্দ পেলাম। আব্বু বাথরুমের দরজা ধরে উকি দিয়ে বলছেন, আমি বাথরুমে, তুমি দরজাটা খুলে দেখো। ডিমের কাপ চুলের কাছে রেখে দরজা খুলতে গেলাম। দারোয়ান একটা সাদা ব্যাগ এগিয়ে বলছেন, পার্সেলটা নাকি আমার নামে এসেছে। আমি কিছুটা অবাক। দরজা লাগিয়ে পার্সেল নিয়ে টেবিলের উপর রাখতেই আব্বু বাথরুম থেকে গলা উঁচিয়ে বলল, মামো কে এসেছে? আমি পার্সেল খুলতে খুলতে বললাম, পার্সেল দিছে আব্বু। ব্যাগটা খুলে দেখি খাবারের ঘ্রাণ আসছে। স্টেপলার দেয়া কাগজের ব্যাগটা ছিঁড়ে দেখি 2টো সাদা প্যাকেট। ভুরভুর করে বিরিয়ানির গন্ধ আসছে। প্যাকেটে সত্যি সত্যি বিরিয়ানি। এক দফা চমকে আসি, এটা নিশ্চয়ই মুগ্ধের কাজ, এছাড়া কেউ এই আকাম করতে যাবে না। দৌড়ে রুমে গিয়ে ওকে কল করছি। আজ মনের মাধুরী মিশিয়ে এক চোট খারাপ ভাষায় গালি দিবই। ফোন বাজতেই ও রিসিভ। হ্যালো ভাই, একটা কথা বলবা? ছেলেদের লজ্জা শরম কি কম থাকে? এই যে জঘন্য ভাষায় অপমান করি, গায়ে কি ছিটে ফোটাও লাগে না? আরে আমি করছিটা কি? আমাকে ভাই বলছো কেন? এটা কোন ধরনের অসভ্যতা? অসভ্যতার এখনও করিনি, তাই ভালো করে জিজ্ঞেস করছি। খাবার পাঠাতে বলছিল কে? আমি? খাবার? আমাকে পাগল কুকুরে কামড়ায় না, বুঝেছো? আমি তোমার বাসায় খাবার পাঠাইনি। তাহলে কে পাঠিয়েছে? কে জানছে আমার বাসার অবস্থা? তা আমি কি করে বলবো? তুমি পাঠাওনি? না। শিওর?
ফাইজের কসম। তো বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আবারও আপনাদের মনে করে দিচ্ছি, ভিডিওতে কমেন্ট করবেন গল্প নিয়ে, প্লিজ গল্প নিয়ে কমেন্ট করলে অনেক ভালো হয়। ফোন কেটে দিলাম। অনবরত ভাবছি কে কাজটা করলো, খাবারের কথা মুগ্ধ ছাড়া কে জানবে। বিষয়টা সোজা ঠেকছে না, মোটেও সোজা ঠেকছে না। খাওয়া পর্ব শেষে রুমে এসে রামিমের খোঁজ নিতে জেনিকে কল দিলাম। যদিও জেনিকে আমার সহ্য না। জেনি কলটা ধরে বলে উঠল, তুমি আমার ফোনে কল দিয়েছো কেন? তোর ফোন কি গ্রিনিজের মাল? ফোন দেওয়া যাবে না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি বাংলাতেই কথা বলছি, তুইও ইংলিশ ভাষা সাইড পকেটে ঢোকা। আর বল রামিম কেমন আছে, জ্ঞান ফিরেছে? সেটা তোমাকে কোন শখে বলতে যাব? আহা, তুই আমাকে শখের ডেফিনেশন না দিয়ে রামিমের খবর বল। এক্সট্রা কথা বলবি আরেক কল সোজা মুগ্ধের ফোনে বাজবে। রামিম সুস্থ আছে, জ্ঞান ফিরেছে, গুড। এরপর বল, ওর উপর অ্যাটাক কী করেছে জানা গেছে? না, তন্ময় ও নাফিস বলেছে ব্যাপারটা ওরা দেখবে। কেন, মুগ্ধ জানে? কেউ জানি না। মুগ্ধকে বলবো ভেবেছি, ও আমাদের কারোর সাথে কেন জানি কথাই বলছে না। আচ্ছা, এখন কোথায় তুই? রামিমের কেবিনে। ও কি ঘুমে? না, একটা কাজ কর, ফোনটা ওর পাশে রেখে কেবিন থেকে বাইরে যা। হোয়াট? যা বলছি তাই কর। কথা না শুনলে যাচ্ছি। রামিম, মমো তোর সাথে কথা বলবে, তুই পারবি? হ্যাঁ জেনি, পারবো। উপরোক্ত দুইটি বাক্য শেষে কিছুক্ষণ সময় পেরুল। রামিম ভাঙা গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যালো। রামিম, কেমন আছো? কী অবস্থা? শরীর কি এখনও প্রচুর খারাপ? না ভাবি। আমি তোমার ভাবি না রামিম। আপনার সাথে বসের বিয়ে হয়েছে ভাবি। আমি সব জানি। কিভাবে, কি করে? ভাবি, ওই সব কথা বাদ দেন। আপনি আমার কথা শোনেন। তন্ময় খুব খারাপ। আপনি একা একা থাকবেন না। ওরা গুরুতর প্ল্যান বানাইছে ভাবি। ওরা জানে বিয়ের ব্যাপারে। এটুকু বলেই খুব খুব করে কাশতে শুরু করলো রামিম। কাশতে কাশতে দম বেরিয়ে যাওয়ার অবস্থা। মম বিচলিত হয়ে ফোনের মধ্যেই চেঁচাতে লাগলো, রামিম তুই ঠিক আছো? রামিম, রামিম জবাব দাও। তুমি অসম্পূর্ণ কথা বলতে পারো না, সব বলো প্লিজ। কাছতে কাছতে রামিম গলা পরিষ্কার করে প্রতিটা শব্দ থেমে থেমে বলল, আপনার উপর প্রতিশোধ নিতে চাই। এক ডিলে দুই পাখি মারতে চাই। আপনাকে শেষ কইরা বসকে হাত করার নীল নকশা করছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে মনে হয়। এই যে রোমান্টিক সিন এবং রহস্যজনক কিছু আপনারাও দেখতে পেলেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।